এই জঙ্গিরা তারা ঘোষণা দিচ্ছেন যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে। হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে বিভিন্ন জনে বারবার বলতেছেন সেনা প্রধানের কথা, ক্যান্টনমেন্টের কথা, ক্যান্টনমেন্টকে গালিগালাজ করতেছেন, ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেবেন হুমকি দিচ্ছেন। একটি নতুন রাজনৈতিক দলের সেক্রেটারি তিনি তো বললেন সেনা প্রধানকে মারধর করে একেবারে নীল নদে যেভাবে লাশ ফেলে দেওয়া হয়েছিল সেইভাবে তার লাশ পর্যন্ত ফেলে দেওয়া হবে। এইভাবে একটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়া, সেনাবাহিনীর প্রতি প্রকাশ্য হুমকির পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নির্মমভাবে পুলিশ এবং দায়িত্বরত সশস্ত্র বাহিনীর সদস্যদের হত্যাকাণ্ডের বিচার করা হবে না। নির্মমতার শিকার হওয়ার পরেও তাদের পরিবার কোনো বিচারও পাবে না। এই জাতীয় আচরণ যারা করেছে, গোপালগঞ্জের ঘটনায় দেখলাম পুলিশ সশস্ত্র বাহিনী তাদের পক্ষ অবলম্বন করেছেন। জনগণকে ধমকাবেন কেন? আপনি জনগণকে আপনার ব্যাপার তালুকে বাস করে আপনি জনগণকে ধমকান, গোপালগঞ্জবাসীকে ধমকান। গোপালগঞ্জকে আপনাদের তালুকে বাস করে নাকি গোপালগঞ্জের মানুষ? জনগণকে ধমকায় বক্তৃতা দিবেন না কোন রাজনৈতিক দল। আমার বিনীত অনুরোধ, করজোর আপনাদের আবেদন, ধমকান সরকারকে, ধমকান আর্মিকে, ধমকান পুলিশকে, ধমকান জজ, ব্যারিস্টারকে, প্রশাসনকে, যত পারেন ধমকান। আমি আপনাদের সঙ্গে থাকবো ধমকানের মধ্যে, কিন্তু জনগণকে ধমকাবেন না দয়া করে, আল্লাহর ওয়াস্তে। জনগণ ক্ষমা করবে না। জনগণ আর যাই কিছু পছন্দ করুক, ধমকানো পছন্দ করে না। তার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন গোপালগঞ্জ থেকে পালিয়ে আসতে হয়েছে আপনাদেরকে। আপনি সারা বাংলাদেশ নিয়ে গোপালগঞ্জে যাবেন, ঘন্টা বাজবেন না, ব্যান্ডা বাজবেন না, গোপালগঞ্জ যাবেন, গোপালগঞ্জ মানুষ মারা ফেলবেন আপনারা না? আর মানুষ বসে বসে হা হা করে দেখবে। আপনার সারা বাংলাদেশের লোক নিয়ে গোপালগঞ্জের মানুষকে মেরে ফেলবেন, আর সারা পৃথিবী আর আমরাও কি চুপ করে বসে থাকবো? অন্য রাজনৈতিক দল বসে থাকবো চুপ করে? আপনি গোপালগঞ্জবাসীকে হুমকি দিয়ে আসলেন 48 ঘন্টার মধ্যে বিচার না হলে সারা বাংলাদেশের মানুষ নিয়ে আপনি গোপালগঞ্জ যাবেন। আরে বাবা রে, কি বেড়াটা আমার! হ্যাঁ, আমাকে অনেকেই বলেছে শত্রুদের কি ভালোবাসে এই সশস্ত্র বাহিনী, না হলে এই পুলিশের স্বজনদের, এদের কলিগদের যারা নির্বিচার হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে, থানার বাইরে তালা লাগিয়ে নির্মমভাবে পুড়িয়ে পুলিশের সদস্যদেরকে মেরে ফেলেছে, মারার পরে তাদের টাঙিয়ে রেখেছে, এই কাজটি যারা করেছেন তাদের পক্ষ অবলম্বন করলেন গোপালগঞ্জে পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে, গ্রামের আনসার ভিডিপির সঙ্গে ওই আচরণ করতে কেউ সাহস পায় না। তাদের ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া, তাদের সেনা প্রধানের বিরুদ্ধে যে জাতীয় ভাষা ব্যবহার করা হচ্ছে, এ জাতীয় অবস্থা যারা সৃষ্টি করলো, যারা করলো, আমি তাদেরকে খুনি বলবো এবং এই খুনের বিচার হবে না সেই সিদ্ধান্ত তারাই দিয়েছে। এই যে জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ এবং তাদের অন্যান্যরা বলেছেন এর বিচার হবেই না, এবং সেনা কর্মকর্তা, বিজিবি, র্যাব, পুলিশ যখন গোপালগঞ্জে অপারেশন চালায় সে সময় উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব এবং পুলিশের আইজিপি এরা মনিটর করছিলেন ভিডিওর মধ্য থেকে যে গোপালগঞ্জে ঠিকঠাক মতো কাজ চলছে কিনা। একজনের তো হাতে দেখা গেল মোবাইল, নিশ্চয় তিনি দেখে ওখান থেকে হুকুম দিচ্ছেন। গোপালগঞ্জে কর্তব্যরত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমাদের কারু দুঃসাহস নাই, আমরা কারু গায়ে গুলি করি যদি ঊর্ধ্বতন স্থান থেকে হুকুম না আসে। সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে, গোপালগঞ্জের ঘটনা মনিটর করতে ভিডিওতে সবকিছু দেখে যারা বসেছিলেন, আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জাহাঙ্গীর সাহেব, আইজিপি এবং তাদের বস ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য বিভিন্ন কমান্ডিং দায়িত্বে যারা ছিলেন, তাদের হুকুম ছাড়া এই ঘটনা ঘটেনি। তাহলে তারা কেন মনিটরিং করছিলেন? নিশ্চয়ই তারা কোনো হুকুম দিচ্ছিলেন। আর একটা পার্টির মিটিং হবে, সেখানে কেন সরকার মনিটর করবে? ডক্টর ইউনুস তো পরিষ্কার করে বলেছিলেন এরাই তাকে নিয়োগ দিয়েছেন, অর্থাৎ এই জঙ্গিরাই, ছাত্ররা, এরা হচ্ছে তার নিয়োগকর্তা আর উনি হচ্ছেন তাদের কর্মচারী, ওনাকে তারা নিয়োগ দিয়েছেন। আবার দেশব্যাপী নির্বাচনের দাবির প্রেক্ষিতে ইউনুস অসতর্ক অবস্থায় বলে ফেলছেন ছাত্ররা একটা দল করেছে, তাদের গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক হতে তো সময় দিতে হবে।
এই কথাগুলো বিএনপি জামাত শুনেছেন কিনা জানি না। ইউনূসের যে মাস্টার প্ল্যান, যেটাকে তিনি ক্লিনটন ফাউন্ডেশনে বলেছেন মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছেন। মেটিকুলাস ডিজাইন মানে হলো সুপরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য থেকে তিনি সফল হয়েছেন। এখন তার সফলতা তার নিয়োগকর্তা, তার যারা মনিব, এই মনিবদের কিভাবে স্থায়ী করা যায় এবং বিনা নির্বাচনে তিনি যাতে আরো দীর্ঘদিন থাকতে পারেন সে পরিকল্পনার অংশ হিসাবে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে গোপালগঞ্জের নিরীহ মানুষদের। গোপালগঞ্জে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন না, ইউনিয়ন পর্যায়ের কোনো নেতাও ছিলেন না। সাধারণ মানুষরা ক্ষোভে ফেটে পড়েছিল যে তাদের প্রিয় সন্তান বঙ্গবন্ধুর কবর ভাঙতে আসতেছে। ঢাকার থেকে হুমকি দিয়ে বলা হচ্ছে ভেকু মেশিন খুঁজছি। আজকে দুজন নারীর ইন্টারভিউ দেখলাম গোপালগঞ্জে, তারা বলছে আমরা কি মানুষ না? গোপালগঞ্জে স্বাধীন করতে আসতে হবে কেন? গোপালগঞ্জ কি পূর্ব পাকিস্তান? আমরা সাধারণ মানুষ, ক্ষোভে আমরা রাস্তায় বেরিয়েছি। অতি সাধারণ মানুষ, কেউ টেলিফোনের ব্যবসা করেন, কেউ টাইলসের দোকানের কর্মচারী, কেউ রিক্সাওয়ালা, অতি সাধারণ মানুষ। তাদের প্রিয় সন্তান বঙ্গবন্ধুর কবর খুঁড়ে ফেলবে, তাদের প্রিয় সন্তান শেখ হাসিনাকে বেইজ্জত করবে, এজন্য তারা ক্ষোভ প্রকাশ করতে রাস্তায় বেরিয়েছিলেন। এই মানুষদের কারো হাতে একটা মারণাস্ত্র ছিল না, ভয়ঙ্কর কোনো অস্ত্র ছিল না যে অস্ত্রের আঘাতে পুলিশ, র্যাব, বিজিবি এরা হত্যার শিকার হতে পারতেন। তাহলে না হয় বলা যেত যে আত্মপক্ষ সমর্থনের জন্য তারা গুলি করেছে। নিরস্ত্র গোপালগঞ্জবাসী, অতি সাধারণ মানুষ, তাদের যে নির্মমভাবে হত্যা করা হলো এবং তড়িঘড়ি করে তাদের লাশ দাফন করার ব্যবস্থা, আর ওই ঘটনার পরে প্রতিটি বাড়িতে গিয়ে যে নারকীয় তাণ্ডব চালানো হচ্ছে, ইতিহাস ক্ষমা করে না কাউকে। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না বটে, ইতিহাস কাউকে ক্ষমা করে না। তবে সবার কাছে প্রতিষ্ঠিত হলো যারা খুনি, পুলিশ খুন করেছে, সশস্ত্র বাহিনীর সদস্যদের খুন করেছে এবং খুনের বিচার হবে না, সেই খুনিদের পক্ষ নিল সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি। তাহলে খুনিরাই আপনাদের আপনজন। আর আপনাদের হত্যাকাণ্ডের বিচার দাবি করে দেশে দেশের বাইরে সর্বত্র আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যে সোচ্চারভাবে দাবি জানাচ্ছে যে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করতে হবে। যারা আপনাদের খুনের বিচার চায়, যারা আপনাদের অপমানের বিচার চায়, আপনারা তাদের বিপক্ষে চলে গেলেন, খুনিদের পক্ষে থাকলেন, খুনিদের এত ভালোবাসলেন। এরা সুযোগ পেলে আবারও আপনাদের খুন করবে। খুনিদের ভালোবাসা কত নির্মম হতে পারে তা আপনাদের কলিগ যারা জীবন দিয়েছে, যারা কারাগারে আছে, তারা বুঝতে পেরেছে, বুঝবেন আপনারাও। সে সময় খুব দূরে না। গোপালগঞ্জে 16 জুলাই যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার শিকার যে সকল পরিবার, তারা আরো ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। মৃতদেহকে যথাযথভাবে ময়নাতদন্ত তথা পোস্টমর্টেম করানো হচ্ছে না, তড়িঘড়ি করে সমাহিত করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি আত্মীয় স্বজন সহ সকলের জন্য অপেক্ষা করে জানাজা সম্পন্ন করে ধর্মীয় আনুষ্ঠানিকতায় যে দাফন কাফন করবে পরিবার ইচ্ছা, সেটাও তাদের করতে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে পুলিশ, র্যাব এবং সশস্ত্র বাহিনীর লোকরা দাঁড়িয়ে থেকে তড়িঘড়ি করে লাশ দাফন করার ব্যবস্থা করা হচ্ছে। অনেকের কাছে এই প্রশ্নটা উঠেছে যে 1975 সনের 15 আগস্ট বঙ্গবন্ধুর মরদেহ যেভাবে এনে তড়িঘড়ি করে সমাহিত করার ব্যবস্থা করার জন্য চেষ্টা চলেছিল সেই সময় সেনাবাহিনীর পক্ষ থেকে, তাহলে এটা কি সেই জাতীয় কোনো অবস্থা কিনা, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। একাধিক মৃতর পরিবারের সঙ্গে আলাপ করে জানা গেছে যে তারা তাদের আত্মীয় স্বজনকে নিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা তাদের মতো করে সম্পন্ন দাফন কাফন যে প্রক্রিয়া তারা করতে চেয়েছিলেন সেটা করতে দেওয়া হচ্ছে না। পুলিশ, আর্মি, র্যাব দাঁড়িয়ে থেকে তড়িঘড়ি করে তাদের লাশ দাফন করার ব্যবস্থা করা হচ্ছে এবং এমনভাবে করা হচ্ছে মনে হয় যেন এই ঘটনাটা যদি পরিপূর্ণভাবে করা হয় তাহলে কোনো কিছু বের হয়ে আসবে কিনা, থলের বিড়াল বের হয়ে আসবে কিনা। এমনকি যথাযথভাবে ময়না তদন্ত হচ্ছে না। ময়না তদন্ত যে সকল হসপিটাল হবে সেখানেও চাপ সৃষ্টি করা হচ্ছে যে যেন তেন উপায়ে যেন একটা রিপোর্ট দিয়ে দেওয়া হয়। এভাবেই চলছে গোপালগঞ্জের গণহত্যার পরবর্তী ধারাবাহিকতা।
শুধু সেখানে না, এর পরবর্তীতে আরো দুর্ভাগ্যজনক অবস্থা সেখানে চলছে। প্রতিটি বাড়িতে রেইড করা হচ্ছে, বাড়িতে মহিলা, মেয়ে, প্রাপ্তবয়স্ক মেয়ে, বাচ্চা, তাদেরকে মারধর করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, মামলা নেয় তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। ওই বিভীষিকাময় পরিস্থিতি যারা গোপালগঞ্জের অধিবাসী তারা যেমন দেখেছেন, এখন তাদের সেই আতঙ্কিত অবস্থাটা আরো ভয়াবহ আতঙ্কের সৃষ্টি করছে। গোপালগঞ্জ জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বাড়ি বাড়িতে রাতে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, লোক ধরে নেওয়া হচ্ছে, দুর্ব্যবহার করা হচ্ছে, ঘরে তালা দেওয়া থাকলে তালা ভেঙে ভিতরে ঢুকে মনে হচ্ছে যেন ভয়ঙ্কর কোনো সন্ত্রাসী সেখানে আছে। এভাবে তাদের প্রতি একটা নির্যাতন চলছে, যেটা কোনোভাবে কাঙ্ক্ষিত না। অনেকেই বলছেন যে এটা 1975 সনের 15 আগস্ট এর পরে বঙ্গবন্ধুর মরদেহ টুঙ্গিপাড়া এনে তড়িঘড়ি করে দাফন কাফনের জন্য যে ব্যস্ত হয়ে উঠেছিল সেনাবাহিনীর লোকজন, এবারে গোপালগঞ্জের ঘটনার ধারাবাহিকতা সেরকম ভাবে মনে হচ্ছে যে এরকম কেন করা হচ্ছে। তাহলে গোপালগঞ্জ কি বড় ধরনের কোনো অপরাধীর জায়গা? গোপালগঞ্জ কি এই জাতিকে এমন কিছু করেছে যে গোপালগঞ্জের উপর আক্রোশ, বিভিন্ন সময় গোপালগঞ্জের উপর আক্রোশ, যদিও এই গোপালগঞ্জে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছে। এই গোপালগঞ্জের এক মহামানব জন্ম নিয়েছিল বিধায়ী তিনি ব্রিটিশদের বিরুদ্ধে থেকে শুরু করে ভাষা আন্দোলন, শিক্ষা কমিশন আন্দোলন, 66 আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন, পরবর্তীতে 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচনে ম্যান্ডেট পাওয়ার পরে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে গোটা বাঙালি জাতিকে তিনি একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। পাকিস্তানিরা তাকে প্রধানমন্ত্রী করার প্রলোভন দেখাবার পরেও তিনি তাদের কাছে প্রলোভনে আত্মসমর্পণ করেন নাই। এমনকি তার জীবনের সবচেয়ে রঙিন 14টি বছর কারান্তরে কাটিয়েছেন, বিনিময়ে তিনি পেয়েছেন নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে পরিবারের সদস্যদের নিয়ে এবং তার বিশ্বস্ত সহকর্মীদের নিয়ে। সেই অধ্যায়টা মনে হলো গোপালগঞ্জের মানুষ বারবার আটকে ওঠে। শুধু গোপালগঞ্জের মানুষ না, সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ আটকে ওঠে। 16 জুলাই গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটল, পূর্বের থেকে উস্কানি দেওয়া একজন নারী ছাত্রী নেত্রী তিনি ঘোষণাই দিয়েছিলেন যে ভ্যাকুম মেশিন জোগাড় করতে হবে, অর্থাৎ বঙ্গবন্ধুর কবর খুঁড়ে ফেলে দিতে হবে। তাদের কিছু পৃষ্ঠপোষকরা বলছিল গোপালগঞ্জকে চূর্ণ করে দিতে হবে এবং গোপালগঞ্জের নাম পাল্টে দিতে হবে, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শুয়ে আছে, প্রতিশোধ নিতে হবে। এখন বঙ্গবন্ধু তো কোঠা বিরোধী আন্দোলনের কোথাও ছিলেন না। বঙ্গবন্ধুর বড় অপরাধটা যদি তাদের দৃষ্টিতে থাকে, সেটা হতে পারে তিনি কেন পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিকে একটা স্বাধীন সার্বভৌম জাতি করে দিয়েছিলেন, কেন তার নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করা হয়েছিল, কেন তার নেতৃত্বে এদেশের 30 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল, কেন তার নেতৃত্বে 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিকিয়ে দিয়েছিলেন, কেন তিনি এই দেশকে বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা সহ একটি রাষ্ট্রে নতুনভাবে আবির্ভূত করিয়ে দিয়েছিলেন। আর তার ধারাবাহিকতা একটা বিপন্ন অর্থনীতির রাষ্ট্র, ভয়ঙ্কর দুর্নীতি রাষ্ট্রকে উন্নয়নের রোল মডেলে পরিণত করে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 3rd টার্মিনাল, বিভিন্নভাবে বাংলাদেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ, প্রতিটি এলাকায় টেকনোলজি দিয়ে ইন্টারনেট পৌঁছে দেওয়া সহ অবকাঠামোগত উন্নয়ন, মানুষের জীবন মানের যে উন্নয়ন করেছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং বাংলাদেশ একটা উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। মানুষের দারিদ্রতা দূর হয়েছে, শিশু মৃত্যুর হার, মহিলা মৃত্যুর হার থেকে শুরু করে কি না করেন নাই শেখ হাসিনা। তিনি মানুষের, ভূমিহীন মানুষদের গৃহ দিয়েছেন, সামাজিক বেষ্টনী যেটা মানুষের অসহায় অবস্থায় বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ছাত্রদের ভাতা, মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধি করা সহ তিনি বাংলাদেশকে একটা ক্ষুধা দারিদ্র মুক্ত একটি রাষ্ট্রে পরিণত করার যে কার্যক্রম গ্রহণ করেছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে যারা অপরাধ করেছিল তাদের বিচার করার মধ্য থেকে তিনি যে বিচারহীনতার সংস্কৃতিকে দূর করেছিলেন, বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা দূর করে তাদের বিচার করেছিলেন, আইনের শাসন প্রতিষ্ঠিত করেছিলেন। এতে পাকিস্তানিরা, 71-এর পরাজিত ব্যক্তিরা এবং তাদের এদেশীয় দোসররা খুশি হতে পারেনি। এজন্য তারা বঙ্গবন্ধুর কবরও উপড়ে ফেলতে চায়। বঙ্গবন্ধু ভবন, যে ভবন থেকে বাঙালি জাতির সমস্ত পরিকল্পনা হয়েছে, নেতৃত্ব দেওয়া হয়েছে, সেই ভবনকে গুড়িয়ে দিয়েছেন এবং পাকিস্তান তাদের সরকারিভাবে বলেছে 71-এর পরাজয়ের
প্রতিশোধ বাংলাদেশে হয়েছে, তারা আনন্দ উৎসব করেছে। আর সেই পাকিস্তানের সঙ্গেই এখন ক্ষমতা দখলকারীদের অত্যন্ত চমৎকার সম্পর্ক। সবকিছু মিলে আমরা যদি লিঙ্ক অফ চেইন দেখি, তাহলে দেখা যাবে বঙ্গবন্ধুর দেশ স্বাধীন করা, শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করা, এর প্রতিশোধ নেওয়ার জন্যই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, বঙ্গবন্ধুকে খুন করা হয়েছে। সেখানেই তারা তৃপ্ত না। এরপরে তারা বঙ্গবন্ধু ভবনকে উড়িয়ে দেওয়ার পরও তারা তৃপ্ত না, বঙ্গবন্ধুর সমাধিসৌধকে ধ্বংস করতে চাচ্ছেন। শেখ হাসিনা প্রায়ই বলতেন যে কোটা বিরোধী আন্দোলন আসলে কোটা না, তারা চায় যে কোনো মূল্যে ক্ষমতা দখল করতে। তখন অনেকে বলেছেন এটা শেখ হাসিনার গতানুগতিক কথা। শেখ হাসিনা আরো বলেছিলেন যে এই দেশে একটি বড় রাষ্ট্র ঘাঁটি গাড়তে চায়, তারা এই দেশটাকে করদ রাজ্যে পরিণত করতে চায়। অনেকে বলেছিলেন যে এগুলো শেখ হাসিনা বলছেন নিজে ক্ষমতায় থাকার জন্য কিছু এজেন্ডা তৈরি করে। আজকে শেখ হাসিনার কথা বাস্তবে প্রতিফলিত হয়েছে। এখন আরেকটি বিষয় নিয়ে বলা দরকার যে এই কোটা বিরোধী আন্দোলনের নামে যে জঙ্গি আন্দোলন বাংলাদেশে হয়েছিল, সেই আন্দোলনে পুলিশের হাজারের ঊর্ধ্বে পুলিশ সদস্য তাদের সরকারি দায়িত্ব পালন করার সময় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এক সিরাজগঞ্জের এনায়েতপুর থানার 13 জন পুলিশ সদস্যকে মেরে পিটিয়ে মেরে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছিল। মানে এই নৃশংস বর্বরতা মনে হয় যেন নাৎসি বাহিনীর মতো আচরণ তাদের সঙ্গে করা হয়েছে। ঢাকার যাত্রাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুলিশকে মেরে টাঙিয়ে রাখা হয়েছে। অনেক জায়গায় পুলিশকে পিটাতে এমন ভয় মারা হয়েছে যে একটা পশু বা একটা সাপকে মারার সময় মানুষের প্রাণটা আঁতকে ওঠে। তারা সেদিকে তাকায় নাই। দেশের 400টির ঊর্ধ্বে থানার পুলিশদের মেরে ফেলা হয়েছে। বেসরকারি রিপোর্টে 3000-এর ঊর্ধ্বে পুলিশকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার তাদের পরিবার চাইতে পারবে। আমাদের দেশের সংবিধানে সেই বিধান রাখা হয়েছে। কিন্তু 14ই অক্টোবর এই ইউনূস সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নোটিফিকেশন জারি করে দিয়ে বলা হলো, ওই আন্দোলনে কর্তব্যরত যে সকল পুলিশ মারা গেছে বা সরকারি দায়িত্বে যারা ছিলেন, 8 অগস্ট পর্যন্ত তাদের হত্যাকাণ্ডের কোনো বিচার করা হবে না। অর্থাৎ তাদের হত্যাকাণ্ডের দায় থেকে যারা হত্যাকারী তাদেরকে অব্যাহতি দেওয়ার চিঠি দিয়ে দেওয়া হলো। ইতোমধ্যে কিন্তু অনেক থানায় মামলা হয়ে গেছে। যেমন পিআইবির একজন ইন্সপেক্টর পারভেজ ভুইয়া, তার স্ত্রী একটা মামলা করেছেন খিলগাঁও থানায়। এই মামলার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। নিউ মার্কেট থানায় মামলা হয়েছে। সেই সময় মামলায় যারা আসামি ছিলেন তারা এখন ফুরফুরে মেজাজে উড়ে বেড়াচ্ছেন। আর সেই সময় যারা এই হত্যাকাণ্ডের বিরোধিতা করছিলেন, এখন ওই সব মামলায় তাদের আসামি করা হচ্ছে এবং কার্যত ওই মামলাগুলি আর চলবে না। কারণ ওই সময়ের আন্দোলনের নামে যে সহিংসতার ভিতর থেকে পুলিশদের হত্যা করা হয়েছে তার বিচার করা হবে না, এ মর্মে এই সরকার সিদ্ধান্ত দিয়েছে, যেটাকে কালচার অফ ইম্পিউনিটি বলে, দায় মুক্তির সংস্কৃতি, সেটা তারা দিয়েছেন। এখন শুধু পুলিশ হত্যা না, অনেক পুলিশ পঙ্গু হয়ে গেছে, অনেক পুলিশ কারাগারে। পুলিশের সাবেক 2 জন ইন্সপেক্টর জেনারেল, পুলিশের মহানগরীর কমিশনার, অসংখ্য পুলিশ কর্মকর্তারা, পুলিশ কনস্টেবলরা জেলখানার ভিতর আছেন। তারা তো সরকারি ডিউটি করতেছিলেন, তাদের ব্যক্তিগত কোনো আগ্রহের জায়গা থেকে না। তারপর সেনাবাহিনীকে রাস্তায় যেভাবে নাজেহাল করা হলো, ঢাকা কলেজ এবং সিটি কলেজের ভিতরে একটা সংঘাতের ভিতরে সেনাবাহিনীর ইউনিফর্ম টেলে খুলে ফেলা হচ্ছে। তার নিজের চরিত্রটাকে প্রকাশ করেছে গোপালগঞ্জে এনসিপি ছেলেদেরকে সভা করতে বাধা দিয়ে। আমি এটা তীব্র নিন্দা জানাই, ঘৃণা প্রকাশ করি। কিন্তু পাশাপাশি ওসব এই এনসিপির ছেলেরা যে বক্তব্য দিয়েছে, যেভাবে গোপালগঞ্জবাসী গালাগালি করেছে, যেভাবে ওখানে গিয়ে মুজিববাদকে মুর্দাবাদ বলেছে, স্লোগানটা তো এখানে দেওয়ার কথা ছিল না, হওয়া উচিত হয় নাই। মুজিববাদকে মুর্দাবাদ দিয়েছে। সেখানে তার বিনিময়ে যা গোপালগঞ্জবাসী করেছে, আমি তার জন্য অভিনন্দন জানাই, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা গোপালগঞ্জের সম্মান রেখেছে। তারা তাদের নেতা বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সম্মান রেখেছে। আমি তাদেরকে সেই জন্য শ্রদ্ধা জানাই। এটা যদি তারা না করতো, তাহলে মানুষ মনে করতো যে গোপালগঞ্জে কোনো মানুষ নাই। কারণ আপনি গোপালগঞ্জের মাটিতে দাঁড়ায় গোপালগঞ্জের মানুষই গালাগালি করবেন, সে আপনি যেই হন না কেন, যত বড় নেতাই হন না কেন, যত শক্তিশালী দাও না কেন, এটা মেনে নেওয়া সম্ভব না।
এই হেডমটা যে আওয়ামী লীগ দেখাইতে পারছেন, তাতে 4 জন কেন 400 লোক মরে গেল, কোনো আফসোস ছিল না, ভালোই হইতো। 4টার মৃত্যুর বিনিময়ে তো আপনারা প্রমাণ করে দিলেন যে মুজিবের সৈনিক গোপালগঞ্জে এখনো বেঁচে আছে। পরবর্তীতে কি হবে না হবে সেটা পরের কথা। যুদ্ধে যখন নেমেছেন, যুদ্ধে জয় পরাজয় একটা হবেই। আমি তো বলেছিলাম যে গোপালগঞ্জে, আমি বলছি আওয়ামী লীগ অগাস্টের 5 তারিখ থেকে আজান দিয়ে নামবে। এই আজানটা তো গোপালগঞ্জে গতকালকে গোপালগঞ্জবাসী দিয়ে দিল। আমি আবারও বলছি, আওয়ামী লীগ যে কাজটা করেছে, এই কাজটা ঠিক করে নাই। এনসিপি কে জনসভা করতে বাধা দেওয়া তাদের উচিত হয় নাই। এটা তাদের চরিত্র যে পরিবর্তন হয় সেটাই প্রমাণ করেছে। কিন্তু সেখানে এনসিপির বক্তব্য অনেক ভালো হইতে পারতো, অনেক সুন্দর কথা বলতে পারে যে কথাগুলো বলেছে, তারপরে তাদেরকে তামাদি করে দিলেন না কেন? তারপরে যা করছেন আমি সেটা কিন্তু আপনাকে একসাথে আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। ওই বক্তৃতার পরে আপনারা গোপালগঞ্জবাসী যা করেছে, আমি তার জন্য গোপালগঞ্জবাসী অভিনন্দন জানাচ্ছি। কারণ গোপালগঞ্জের মাটিতে দাঁড়ায় গোপালগঞ্জে মানুষকে গালাগালি করবে যে হোক, সে যেই হোক, পোলাপান হোক, বড় হোক, ছোট হোক, সরকার হোক, বাহিনী হোক, দেশি হোক, বিদেশি হোক, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, ভারতীয় হোক, আমেরিকান হোক, আমার দেশে, আমার গ্রামে, আমার এলাকায় এসে আমাদেরকে গালাগালি করবে, জনগণে গালাগালি করবেন, এটা তো হয় না। গোপালগঞ্জের সকল জনগণ তো আওয়ামী লীগ না, গোপালগঞ্জের সকল জনগণ তো আর ছাত্রলীগ না। এখন সেখানে আপনি অভিযোগ করতেছেন যে গোপালগঞ্জে সারা বাংলাদেশ থেকে মানুষ নিয়ে আসছে। কোথায় পাইছেন আপনি সারা বাংলাদেশ মানুষ নিয়ে গেছে? গোপালগঞ্জে কম মানুষ আছে নাকি? আপনি অভিযোগ, এই মিথ্যা অভিযোগ কেন করলেন? আপনি বাংলাদেশে কোথেকে গোপালগঞ্জে লোক নিয়ে গেলেন? সবাই সেখানে আশ্রয় নিয়েছে। তার মানে গোপালগঞ্জকে একটা মানে আলাদা কান্ট্রি বা আলাদা কোনো অঞ্চল বা সুরক্ষিত অঞ্চল, এটাকে আওয়ামী লীগের ঘাঁটি, এটা শান্তি বাহিনী ঘাঁটি এখানে। এই জন্য আমি আওয়ামী লীগকে বলছি, আপনারা কাজটা ঠিক করেন নাই বাধা দিয়ে। হ্যাঁ, বাধার পরবর্তীতে যেটা হয়েছে, এটা আমাকে কে কি বলবো জানি না, এটা আপনারা সঠিক করেছেন, সঠিক জবাব দিয়েছেন। এবং আজকে যে আইএসপি যে কথাটা বলেছে, আমরা তাদেরকে নিরাপদে খুলনা স্থানান্তর করেছি। স্থানান্তর, আগে একবার সেনাবাহিনী স্থানান্তর করছে শেখ হাসিনাকে দিল্লিতে, এবার এনসিপি কে স্থানান্তর করলো খুলনাতে। তার মানে কি প্রমাণ হলো? বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের আমাদের সবার নিরাপত্তার জন্য একমাত্র উপায় হলো সেনাবাহিনী। সেনাবাহিনী ছাড়া আমরা কেউ নিরাপদ না। সেনাবাহিনী ছাড়া আমরা কারো এক সন্ধ্যা যমুনাতে থাকতে পারবো না, আমার বাড়ি থাকতে পারবো না। আপনারা নিরাপদ লন্ডনে আছেন, কিন্তু আমরা যারা বাংলাদেশে বাস করি তাদের কারো জীবন নিরাপদ না আমার দেশের এই সশস্ত্র বাহিনী ছাড়া, এই সৈনিক ছাড়া, সেনাবাহিনী ছাড়া। ওই সেনাবাহিনী যদি কালকে না বাঁচাইতো আমাদেরকে, তাহলে জাতির যে কলঙ্ক হইতো, জাতি যে কি মহা বিপর্যয়ে পড়তো চিন্তা করেন। এই সেনাবাহিনী আবার জাতিকে গতকালকে গোপালগঞ্জে জনগণকে রক্ষা করে দিল, বাংলাদেশ রক্ষা করলো। এটার জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানাচ্ছি আমি। সেনাবাহিনী স্বপ্রণোদিত হয়ে যে দায়িত্বটা পালন করেছে, সেখানে তারা গিয়েছে। আমরা তো গতকালকে আশা করেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, কারণ ওনার প্রিয় রাজনৈতিক দলকে স্থানান্তর করতে হয়েছে গোপালগঞ্জ থেকে খুলনাতে। এই ছেলেদের যদি জীবনহানি হইতো, এই 4টা ছেলে যদি আওয়ামী লীগের না হয়ে, এই 4টা লোক যদি গোপালগঞ্জের না হয়ে বহিরাগত কেউ মারা যেত, তাহলে আজকে কি হতো বাংলাদেশে বলেন তো? আর এই 4টা লোককে কে মেরেছে? আওয়ামী লীগ মেরেছে? ছাত্রলীগ মেরেছে? অবশ্যই মানে নাই। এনসিপি তো মারেই নাই, মানে এনসিপি তো পলাইছে, মারেই নাই। তাহলে কারা মারলো? আমারও আজকে ছবি দেখলাম যে পুলিশ আগায় আগায় গুলি করতেছে। তাহলে কালকে তো এই পুলিশের এই গুলিটাকে আবার বিচারে নিয়ে আসবেন। এই পুলিশকে আর কত বলি পাঠা বাড়াবেন? আপনি পুলিশকে এভাবে কেন তাদেরকে, তাদের মোরাল, তাদের নৈতিকতা সব ধ্বংস করে দিচ্ছেন? আবারও পুলিশকে আপনি জনগণের বিরুদ্ধে দাঁড় করে দিলেন, কি কারণে? ভাই দেখেন, আপনাদের ব্যর্থতা জনগণের উপর চাপাই দেন না, পুলিশের উপর চাপিয়ে দেন না। আপনি দেখেন, যেখানে পরিষ্কার আসিফ মাহমুদ বলেছে
যে গোপালগঞ্জের ঘটনার ব্যাপারে পুলিশের কোনো গাফিলতি নাই, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি নাই। যেখানে একজন উপদেষ্টা কথা বলে দিয়েছেন, সেখানে তদন্ত মানে কি হবে? কি তদন্ত করবেন? কি জনগণ মারছে কিনা সেই তদন্ত কি ওই স্বরাষ্ট্র সচিব দিয়ে হয়? জনগণের বিরুদ্ধে তদন্ত কি সচিব দিয়ে হয়? সচিব তদন্ত করে দিবে, দেখবে সরকারের কোনো ব্যর্থতা আছে কিনা, ডক্টর ইউনূস সাহেবের কোনো ব্যর্থতা আছে কিনা, স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো ব্যর্থতা আছে কিনা, পুলিশের কোনো ব্যর্থতা আছে কিনা, সেইটা দেখবে। এই যে আপনি কমিটি করে দিয়েছেন, এই কমিটি শফিকুল আলম যে কমিটি বানিয়ে দিয়েছে, জানি না সেই কমিটি অনুমোদন প্রধান উপদেষ্টা দিয়েছেন কিনা, আমরা সেটা দেখি নাই। কাজে সেই কমিটি যারা বানিয়ে দিয়েছে, বানিয়ে দিয়েছে যে ডক্টর ইউনূস সাহেবের কি ব্যর্থতা ছিল সেটা বের করবে, স্বরাষ্ট্রমন্ত্রী কি ব্যর্থতা সেটা বের করবে, আইন শৃঙ্খলা বাহিনী কি ব্যর্থ সেটা বের করবে। পুলিশকে তো বাঁচিয়ে দিয়েছে অলরেডি আসিফ মাহমুদ, সে তো পরিষ্কার বলে দিয়েছে এখানে পুলিশের কোনো ব্যর্থতা নাই। তাহলে পুলিশ বাদী হয়ে জনগণের বিরুদ্ধে মামলা করবে আদালতে, আদালত পুলিশকে তদন্ত করতে দিবে, পুলিশ তদন্ত করে চার্জশিট দিবে, নাহলে এফআইআর, নাহলে বলে ফাইনাল রিপোর্ট দিবে, তার উপরে জজ সাহেব বিচার করবেন। তদন্ত কমিটির দরকার তো পড়ে না, তদন্ত তো ওই গোপালগঞ্জের পুলিশের সুপারে আছে, পুলিশের ওসি পারবে, ওখানে সাব ইন্সপেক্টর তদন্ত করতে পারবে। এখানে স্বরাষ্ট্র সচিবকে তদন্ত করা দেওয়া হয়েছে, কি মানে কি? তার মানে তো খুবই পরিষ্কার স্পষ্ট, সারা পৃথিবীকে যাবে যে ডক্টর ইউনূস সাহেবের ব্যর্থতা ঢাকার জন্য এই করে দেওয়া হয়েছে। গোপালগঞ্জের ঘটনার জন্য আমার শিরোচ্ছেদ হতে পারে, কিন্তু একজন ব্যক্তি দায়ী, স্পষ্ট করে বলছি, ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এই গোপালগঞ্জের ঘটনার পুরো দায়িত্ব তার, ব্যর্থতা তার। উনি প্রশাসনকে, রাষ্ট্রকে, সরকারকে, সামরিক বাহিনীকে, পুলিশকে, বিডিআরকে, বিজিবিকে এবং সবচেয়ে বড় কথা জনগণকে এটা প্রতিহত করতে নিয়োজিত করতে পারেন নাই। এটা ওনার ব্যর্থতা। এটা যদি আমার সুরক্ষিত হবে, কিন্তু বুঝতে হবে যে এই ঘটনাটা ব্যর্থতার পূর্ণ দায়িত্ব ওনার। উনি জাতির সামনে এসে দাঁড়ায় বলবে যে উনি কেন পারলেন না। এখন বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে গোয়েন্দাদের কাছে রিপোর্ট ছিল যে এত বড় হবে না, ছোট হবে, অর্থাৎ মেরে ফেলবে না, চট থাপ্পড় দিবে। তো তোমাকে এইটুকু জানার পরেও চট থাপ্পড় না হয়, সেটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল না? আবার সেই গোয়েন্দাদের দায়ী করা হচ্ছে। আবার গোয়েন্দা যদি তদন্ত করে যদি কাউকে গ্রেপ্তার করে, আবার বলবেন গোয়েন্দাদেরকে রাষ্ট্রের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। গোয়েন্দাদের কাজ এগুলো দেখা না, রাজনৈতিক সবার নিরাপত্তা দেওয়া গোয়েন্দাদের কাজ না। কোন দিকে যাবে গোয়েন্দারা বলেন? আপনি বলছেন পুলিশ গুলি করবে না, আপনি বলছেন পুলিশ মারণাস্ত্র ব্যবহার করবে না, তাহলে সেনাবাহিনী গুলি করলো কেন? পুলিশ গুলি করলো কেন? কালকে কি কারণে গুলি করলো? আপনি বলেন, গুলি জাস্টিফিকেশন বলেন, কেন গুলি করলো? এই 4টা লোক কে মারা গেল, তাদের নাম, ধাম, ঠিকানা, কিভাবে মারা গেছে, এটা কেন প্রকাশ করা হচ্ছে না? কেন প্রকাশ করা হচ্ছে না আজ পর্যন্ত? 24 ঘন্টা বেশি সময় চলে গেছে। আপনি যেখানে প্রায় 48 ঘন্টা কারফিউ দিয়ে রাখছেন একটা জেলাকে, পুরা জেলাকে আপনি কারফিউ দিয়ে রাখছেন 48 ঘন্টা। কেন? কি কারণে? কি কারণে মানুষের কারফিউ দিলেন আপনি? এর এক্সপ্লেনেশন কে দিবে? এর জবাবদিহিতা কে করবে? আজকে সরকারের পরিবর্তন হয়েছে তো জনগণের জবাবদিহিতা আদায় করার জন্য, জনগণ যাতে জবাবদিহি পায়, সরকার যেন জবাবদিহি করতে বাধ্য হয়। আসলে জনগণের প্রশ্ন, কেন গোপালগঞ্জে আপনি 48 ঘন্টার কারফিউ দিলেন? কোন পরিপ্রেক্ষিতে? কি হয়েছিল? সেই ঘটনা আপনি পরিষ্কার করে বলছেন না কেন? আপনি পত্র পত্রিকা রিপোর্ট দেখেন, কোন ভালো রিপোর্ট আছে কিনা দেখেন তো। খালি বলতেছেন ছাত্রলীগ, খালি বলতেছেন আওয়ামী লীগ তারা মারছে, তাদের অস্ত্র কোথায়? এই পর্যন্ত গ্রেপ্তার করছে মাত্র 8 জন। এখন তো হাজার হাজার লোক গ্রেপ্তার হওয়ার কথা, হাজার হাজার না, শত শত লোক গ্রেপ্তার হওয়ার কথা। কোথায় গ্রেপ্তার করতেছে আপনি? কেন? সবাই বলছেন কাউকে ছাড় দিবেন না, কিছু করবেন আপনারা। মানে আমার গুরুদেব পিনাকির মতো বলতে চায়, বাংলাদেশ আওয়ামী লীগকে অনেকে বলে BAL, মানে বাল। এই সরকার তো ওইটি করবেন, ওইটি ছিড়বেন। কি করবেন আপনি? আপনি আওয়ামী লীগ উস্কায়া দিচ্ছেন, উস্কায়া দিয়েছেন। আওয়ামী লীগ আজকে আপনার কাছ থেকে একটা কারফিউ আদায় করে নিয়েছে। আগামীতে যে আরো হবে না
তারা আজকে 4 জন মারা গেছে। আপনি তো মৃত্যুকে জায়েজ করে দিচ্ছেন। আজকে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা তাদের কাছে আছে। আজকে যদি তারা 1000 কোটি টাকা বাজেট নিয়ে নামে, আর 100 না 1000 লোককে যদি বলে তোমাকে 1 কোটি দেওয়া হবে তোমার পরিবারকে, আমরা মুজাহিদ যাই নাই, আমরা আফগানে যুদ্ধ করতে যাই নাই, আমরা ইরাকে যুদ্ধ করতে যাইনি টাকার বিনিময়ে, আমাদের ছেলেরা এখনো বিভিন্ন জায়গায় যায় নাই, বলেন। আপনাকে বলতে হবে, এই যে ভাই একজন 700 বলছেন গ্রেফতার, 700 কোথায়? আমি তো পাচ্ছি না। আমরা টেলিভিশনে খবর দেখেন। আমি তো পরিষ্কার বলছি, আমি গোপালগঞ্জের মুখ আওয়ামী লীগের লোক যা করেছে ওই সবার আগ পর্যন্ত সব বাধা দেওয়াকে আমি তো বলছি, আমি এটাকে তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু আপনি এখানে এটার সঙ্গে মুজিববাদকে মুর্দাবাদ দিতে গেলেন কেন? মুজিববাদ কি করছে? মুজিব আপনারা কি ক্ষতি করছে? মুজিব আপনার কি করছে? এই ছেলেটাকে এনসিপি কে মুজিব কি করেছে? এনসিপি ছেলেদের সঙ্গে মুজিববাদের কি সম্পর্ক? মুজিববাদের সম্পর্ক থাকলে ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে আছে, মুজিববাদের সঙ্গে থাকলে বিএনপির সঙ্গে সম্পর্ক আছে, মুজিববাদের সমস্যা থাকলে জামাতের সঙ্গে সম্পর্ক আছে। এনসিপির কি সম্পর্ক? 2 দিনের পাওয়ার না ভাতের কোনো অন্য। তোমাদের প্রতি আমাদের সহানুভূতি আছে, তোমাদের প্রতি আমাদের সকল ধরনের সহযোগিতা করার আমরা করে যাব, কিন্তু তোমাদের তো লিমিট থাকতে হবে বাবা। তোমার ওখানে গিয়ে কি দরকার ছিল এই বক্তব্য দেওয়ার? তারপরে তুমি জান নিয়ে পালাইছো। তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে? মঞ্চ বক্তৃতা দেওয়ার সঙ্গে সঙ্গে, শেষ করার সঙ্গে সঙ্গে তোমরা কেন আসিফকে ঘেরাও করে নিয়ে চলে গেলা? তাতে তোমার দুর্বলতা প্রকাশ পায় নাই? তাতে কি মানুষ বুঝে যায় না এই ছবিটা দেখা যে তোমরা ভয় পেয়ে গেছো, তোমরা পালাতে চাচ্ছ? কেন দেখালেন? কেন আসিফ কেন নাহিদ 2টা হাত তুলে বিজয়ের বেশে মানুষের কথা বলে আস্তে আস্তে মঞ্চে বেরিয়ে আসলো না? 2টা হাত তুলে ভাই আপনি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, গোপালগঞ্জে শান্তি কামনা করি, আমরা শান্তি প্রতিষ্ঠা করব, ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে আছি, পাশে আছি, না বলে হামকি দিয়া দুমকি দিয়া আপনি সারা বাংলাদেশ নিয়ে গোপালগঞ্জে যাবেন, ঘন্টা বাজবেন না, ব্যান্ডা বাজবেন না, গোপালগঞ্জ যাবেন, গোপালগঞ্জ মানুষ মারা ফেলবেন আপনারা না? আর মানুষ বসে বসে হা হা করে দেখবে আপনার সারা বাংলাদেশের লোক নিয়ে গোপালগঞ্জে মানুষকে মেরে ফেলবেন, আর সারা পৃথিবী আর আমরাও কি চুপ করে বসে থাকবো? অন্য রাজনৈতিক দল বসে থাকবো চুপ করে? আপনি গোপালগঞ্জবাসীকে হুমকি দিয়ে আসলেন 48 ঘন্টার মধ্যে বিচার না হলে সারা বাংলাদেশের মানুষ নিয়ে আপনি গোপালগঞ্জ যাবেন। আরে বাবা রে, কি ব্যানার আমার! হ্যাঁ, এটা হুমকি দিলেন কেন? হুমকি দিয়ে পরে ওই মঞ্চ থেকে ভাগলেন কেন? মঞ্চ থেকে কেন আপনাকে সবাই ঘেরাও করে নিয়ে নামাইলো? এতে কি বডি ল্যাঙ্গুয়েজ কি আপনার দেন নাই, বলে দেন নাই জনগণের সামনে যে আপনার দুর্বল এবং আপনার জানের ভয়ে পালাইছেন, সামনে ফেস করতে পারেন না, আগাইতে পারেন নাই? দেখেন, আমার একটা ছোট্ট ইতিহাস বলি, মাইন্ড করেন না ভাই, এগুলো তো অভিজ্ঞতা বলি। 1991 সনে করিমগঞ্জে আমাদের এক যুব দলের নেতাকে নমিনেশন দেওয়া হয়নি। তার বিপক্ষে আমাদের আরেক বন্ধু করিমগঞ্জের মুক্তিযোদ্ধা, বিশাল বড় ফ্যামিলি, তারা বিদ্রোহ করছে, ওনাকে দিছে, মুক্তিযুদ্ধকে দিছে, ওনার বিরুদ্ধে ওরা বিদ্রোহ করছে, জাতীয় পার্টি কিছু লোক নিয়ে বিদ্রোহ করছে। তাহলে শুনে আমাকে বলছে, আমাকে ম্যাডাম বলছি দেখো তো করিমগঞ্জে কন্ট্রোল হচ্ছে, দেখো তো কি অবস্থা। আমি একটা গাড়ি নিয়ে গেছি ভাই, তখন তো মাত্র আর্মি মানে রিটায়ার করছি, মাত্র রাজনীতিতে আসতেছি, কাপড় সুপড় সব মানে একদম কোট পাই, মানে খুব দামি দামি কাপড় পরি তখন, বুঝছেন? তখন তো রাজনীতি করি না, তো নিজের পয়সাতে করি, তখন রাজনীতি আমি নাই করছি। আমার গায়ে একটা কোট, তখনকার দিনে কোটটার দাম প্রায় 1 লাখ টাকা, তো এইটা গায়ের মধ্যে আছে। আমি যখন গাড়িতে যাচ্ছি পিক আপে নিয়ে, অনেক বেশ কিছু লোক নিয়ে, সাথে ওই যে আমাদের যাকে নমিনেশন দিয়েছে, যার বিরুদ্ধে বিদ্রোহ করছে, তাকে নিয়ে যাচ্ছি। গিয়ে করিমগঞ্জে দিয়ে ভাই খালি রামদা দাও সারা কিছু দেখা যায় না। এখন কি কোন দিকে যাব? দৌড় দিব না ভাগবো না কিছু করবো? আমার নেতারা তো সব মুখ শুকায় গেছে। আমি লাভ দিয়ে গাইতে নামছি, নামে আমার কোটটা খুললে আইরা মানে কোথায় ফাঁসি যায় না, পরে ঢুকায় নিয়ে আসছে। আমি তোরা মারবি, আমাকে মার, আমাকে মার, আমাকে মার। আমি আগাই আর রামদা পিছায়, আমি আগাই রামদা পিছায়, অন্তত না হলে 100 রামদা। আগাইতে আগাইতে আমি গিয়ে রামদার ভিতর ঢুকে গেছি। তারপরে সবাই এসে বলছে, স্যার ভাই আপনি, রজর ভাই আপনি, আমরা আসেন।
রামদাস সামনে গেছি, কি হয়েছে বলেন? আমি তো জানি আমি রাজনীতি করি, আমাকে জনগণ মেরে ফেলা এটা আমার জন্য জায়েজ, এটাই যদি রাজনীতি করি। আমি সিপাহশালার, আমি যদি মরতে না পারি আমার সিপাহীরা কেন মরবে, আমার সৈনিকরা কেন মরবে? আমি তাদের পাশে থাকবো, তাদের সঙ্গে যাব। বলেন, একবার গেছি গফরগাঁও, এক গোলন্দাজ ম্যাডাম জনসভা করতে দিবে না, গেছি ওখানে, ওখানে আমাদের আটকে রাখছে রাস্তার মুখে। আমি, আমার সঙ্গে একজন সাবেক প্রতিবন্ধী সব গেছিলেন, উনি দুইটা পিস্তল বাড়ি করে দেখায়, আমার কাছে দুইটা পিস্তল আছে, চলেন যাই। আপনি আগে যান, আমি পরে আসি। উনি নাই। তারপরে কতক্ষণ পরে দেখি যে খবর নাই, পরে আমি আমার একটা গাড়ি লোক দুইটা ছেলে নিয়ে আমি রওনা দিছি গফরগাঁওর দিকে। রাস্তায় গিয়ে দেখি আরে বাপরে বাপ, গোলন্দাজের লোকেরা সব লাফাই আসছে। আমি বলি, তোমার গোলন্দাজ দেখো, আমি আইছি। বলো আমার নাম কও, মেজর আক্তার আইছে, তোমার গোলন্দাজ মানে কত কুমাইবা আসো, তোমার বাড়ি গফরগাঁও, আমার বাড়ি হুসেনপুর, টাঙ্গের এই ফার আর এই ফার, আইসি দিন না কও বাস। আমি তো গেলাম, গিয়া মিটিং এ গিয়ে দেখি, যখন সময় দিকে দেখি কোনো লোক নাই, সব খালি। মাইকে দাঁড়ায় বললাম, ভাই সাহেব আমি আসছি, আপনার মিটিং এ আসেন, জনসভা হবে। আমি বক্তৃতা শেষ, আমার কথা শেষ করে নাই, দেখি পিলপিল করে পিঁপড়ার মতো মাঠটা ওদিন 5 মিনিটের মধ্যে পড়ে গেল। আমি টেলিফোন করলাম, ম্যাডামকে জানাইলাম মিটিং রেডি, ম্যাডামরা আসেন। ম্যাডাম সকল বাহিনী টাহিনী নিয়ে গফরগাঁও মিটিং আসলেন। এগুলো তো ইতিহাস ভাই, এগুলো তো আমরা গল্প বানায় বলতেছি না, জিজ্ঞাসা করে দেখেন না মানুষকে। আরে নাহি, তুমি জাতীয় নেতা, তুমি গোপালগঞ্জের নেতা, গোপালগঞ্জের পাশেরও তুমি নেতা। গোপালগঞ্জের মানুষ যদি কেউ তোমার খারাপ বলে থাকে, তুমি কি তাকে বুকে তুলে নিতে পারো না? তুমি কি বলতে পারো নাই, ভাই আপনি আমাকে ভুল বুঝছেন, আমি আপনাদের কাছে আসছি, আমি আপনাদের ছেলে, আসেন মারতে হন আমাকে মারেন, বলেন আমাকে মারেন। তুমি মঞ্চে নাই বা জনগণের সামনে চলে যেতা, জনগণের মধ্যে মিলতা, তুমি হাইটে হাইটে রাস্তা দিয়ে আসতা গোপালগঞ্জের ভিতর দিয়া, তুমি আমাকে মারেন। আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আমি গোপালগঞ্জে আসছি, গোপালগঞ্জ আমার বাড়ি, গোপালগঞ্জ আমার ঘর, এই গোপালগঞ্জ বাংলাদেশ। না, আপনি কি বক্তৃতা দিলেন যে আপনি আসতেছেন সারা বাংলাদেশের লোক নিয়ে? আপনি এটা কি ঢাকা শহর পাইছেন? ঢাকা শহর অনেক কিছু করে ফেলতো, ইনকিলাব জিন্দাবাদ বলেন। কিসের ইনকিলাব আপনি জিন্দাবাদ দিচ্ছেন? কিসের ইনকিলাব? বিপ্লবের তো 12টা বাজে ফেলেছেন, এখন তো চাঁদাবাজ দলে হয়ে গেছেন গা। দোষ দেন বিএনপির উপরে, চাঁদাবাজ কেন করতেছে? এই টাকা করতে আসতেছে আপনার জনসভার টাকা। একটা জনসভা করতে কত টাকা লাগে আমরা হারে হারে টের পাই, হারে হারে জানি আমরা। 40 বছর অভিজ্ঞতা, একটা জনসভা কত টাকা লাগে, কোথায় পাচ্ছেন এই টাকা? কে আপনি খাওয়াচ্ছে, কে পড়াচ্ছে? খুলনায় গিয়ে হোটেলে উঠলেন, সে হোটেল ভাড়া কে দিয়েছে আপনাদের? খুলনায় থাকলেন কার হোটেল এটা? কোন দলে হোটেল? ভাই এনসিপি আপনারা আমাদের ভবিষ্যৎ। আপনারা ধ্বংস হয়ে গেলে বাংলাদেশ মানুষ আর আশ্রয় পাবে না, হতাশ হয়ে যাবে। আমাদের অল্টারনেটিভ লিডার ডক্টর ইউনূস নন, আমাদের আগামী দিনে বিকল্প নেতা হাসনাত আব্দুল্লাহ, আমাদের আগামী দিনে বিকল্প নেতা নাহিদ ইসলাম, আমাদের আগামী দিনে বিপ্লবী নেতা সার্জিস আক্তার, এরা আমাদের আগামী দিনের নেতা। এদিকে সে নেতার মতো কাজ করতে হবে, নেতার মতো হতে হবে। আপনি বাংলাদেশ জনগণ ধমকান, আপনি ধমকাবেন সরকারকে, জনগণকে ধমকাবেন কেন? আপনি জনগণকে আপনি তালুকে বাস করে, আপনি জনগণকে ধমকান, গোপালগঞ্জবাসীকে ধমকান। গোপালগঞ্জকে আপনাদের তালুকে বাস করে নাকি গোপালগঞ্জের মানুষ? জনগণকে ধমকায় বক্তৃতা দিবেন না কোন রাজনৈতিক দল। আমার বিনীত অনুরোধ, করজোড়ে আপনাদের আবেদন, ধমকান সরকারকে, ধমকান আর্মিকে, ধমকান পুলিশকে, ধমকান জজ ব্যারিস্টারকে, প্রশাসনকে, যত পারেন ধমকান। আমি আপনাদের সঙ্গে থাকবো ধমকানের মধ্যে, কিন্তু জনগণকে ধমকাবেন না দয়া করে, আল্লাহর ওয়াস্তে। জনগণ ক্ষমা করবে না। জনগণ আর যাই কিছু পছন্দ করুক, ধমকানো পছন্দ করে না। তার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন গোপালগঞ্জ থেকে পালিয়ে আসতে হয়েছে আপনাদেরকে।
ওই বক্তৃতার জন্য, ধমকের জন্য। ওই বক্তৃতা দিতে পারতেন না আপনারা? আসেন ভাই, আসেন আমরা একসঙ্গে মিলে বাংলাদেশটা গড়ি। আসেন, আপনাদের গোপালগঞ্জের আপনাদের নেত্রী ভুল করেছে, আপনি জনগণ তো ভুল করেন নাই, আপনারা তো গোপালগঞ্জবাসী ভুল করেন নাই। কোথায় আপনারা তো বললেন না সেটা? কেন বললেন না? কেন গোপালগঞ্জবাসী গালাগালি করলেন আপনি? এর ফল কি হবে? আপনাকে বাঁচাবে কেউ? কেউ রক্ষা করবে? যে ড্রামাটা করলো পুলিশ, যে ড্রামাটা করলো সেনাবাহিনী, এটা বুঝতে পারেন? যে ড্রামাটা করলো প্রশাসন, এটা বুঝতে পারেন? যে ড্রামাটা করলেন আমাদের প্রধান উপদেষ্টা সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব। আরে পুলিশ কন্ট্রোল রুমে যায়, পুলিশের কন্ট্রোল রুমে যায় স্বরাষ্ট্রমন্ত্রী। সেম। তার মানে তার অর্ডার কাজ করতেছে না, তার মানে পুলিশ প্রশাসন, আইজিপি তার কথা শুনতেছে না। কন্ট্রোল রুমে গিয়ে পয়সা দেখতে হবে কি হচ্ছে। এতে এতে বোঝা যায়, এতে বোঝা যায় সরকারের হুকুম কার্যকর হচ্ছে না। কার্যকর হচ্ছে না বলে পুলিশ কমান্ড রুমে যেতে হয়। পুলিশ কমান্ড মানে কি? পুলিশ কন্ট্রোল রুম তো কি, পুলিশ কমান্ড সেন্টার বানাইছে একটা বেনজির, এই গোপালগঞ্জে বেনজির, ওখানে যান আপনারা। পুলিশ কমান্ড রুম, পুলিশের কমান্ড কি আবার? পুলিশ তো সিআরপিসি অধীনে, পুলিশ তো বাংলাদেশ পুলিশ অ্যাক্টের অধীনে, সংবিধানের অধীনে না। বাংলাদেশের পুলিশ অ্যাক্টে ওসির উপরে কোনো তদন্তকারী কর্মকর্তা নাই, ওসির উপরে কোনো কর্মকর্তা নাই, বাকিরা সব সুপারিনটেন্ডেন্ট, তাদেরকে সুপারভাইজ করার লোক, তাদেরকে সাপোর্ট করার লোক বাকি সব। এসপি থেকে নিয়ে আপ টু আইজি পর্যন্ত সবাই থানার ওসি, সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর এবং এএসআই কে সহায়তা করার জন্য তারা, তাদের রেশন, তাদের খাওয়া দাওয়া, বেতন ভাতা, অস্ত্র, সুযোগ সুবিধা এনশিওর করার জন্য এসপি, ডিআইজি এরা। মূল দায়িত্ব সিআরপিসি দায়িত্ব দিয়েছে ওসি কে, অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশন, সাব ইন্সপেক্টর, ইনকোয়ারি অফিসার, প্রসিকিউটর, তারা করবে। এখানে সরকারের কোনো অর্ডার নাই।